একটি রেখা, ব্রিটিশরা একটি রেখা টেনে দিল, যা লাখো মানুষের জীবন বদলে দিল। গড়হারা হলো 1.5 কোটির চেয়েও বেশি মানুষ। হিন্দু, মুসলিম, শিখ যারা পরস্পরের শত্রু হয়ে উঠল। প্রাণ হারালো 10 লাখের চেয়েও বেশি মানুষ। পরিবার ভেঙে গেল, শহর পুড়ে গেল, আর কলকাতাকে টাইটেল দেওয়া হলো লাশের শহর। বন্ধুরা, 1946 সালের জানুয়ারি মাস থেকে অগস্ট মাস পর্যন্ত যা হয়েছিল বা যা ঘটেছিল সব ইতিহাসের পাতায় তারা তুলে ধরা হয়নি। একটি ঘটনার 3টি সত্য থাকে। একটি হচ্ছে আপনার বলা সত্য, একটি হচ্ছে যার সাথে ঘটনা করেছেন তার সত্য, আর একটি হচ্ছে এই তৃতীয় চোখে দেখা মাঝখান থেকে বসে যে ব্যক্তি দুই সাইডটা দেখতেছিল তার সত্য। আর তাই বন্ধুরা, এই ভিডিওতে তৃতীয় চোখে দেখা ডমিনিক লাফিয়েরা এবং ল্যারি কলিন্সের লেখা ফ্রিডম অ্যাট মিডনাইটের তৃতীয় চোখে দেখা কিছু সত্য। সাল 1946 সমস্ত ভারতবাসীরা জেনে গিয়েছিল ভারত এখন স্বাধীন হয়ে যাবে। প্রশ্ন এইটা ছিল না যে ব্রিটিশরা চলে যাবে আমাদেরকে স্বাধীন দিয়ে, প্রশ্ন ছিল কিভাবে দেশ স্বাধীন হবে। আর তার পিছনে 4-5টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। একটা হচ্ছে গান্ধীজির সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, দ্বিতীয় লিডার সুভাষ বোস সাহেব, তৃতীয় হচ্ছে রয়্যাল নেভিতে থাকা ভারতীয় আর্মিরা, আর চতুর্থ হচ্ছেন এই যুক্তরাজ্যে বসা ক্লেমেন্ট অ্যাটলি। 1935 সালে একটি আইন বা একটা ল পাস হয় যেটাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বা 1935। আর এই আইন মোতাবেক ভারতে কিন্তু তখন ইলেকশন হতো, যেটাতে ভারতীয় ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করত। কিন্তু বড় বড় যে পদগুলা ছিল ওইগুলা কিন্তু তখনও ব্রিটিশের আন্ডারে ছিল। 1937 সালে প্রথম একটা ইলেকশন হয় যেখানে অনেকগুলা ভারতীয় দল অংশ নেয়। তার মধ্যে ছিলেন মুসলিম লীগ, কংগ্রেস, বেঙ্গল এলাকা থেকে কৃষক পার্টি এবং ইউনিয়ন পার্টি। আর সেই ইলেকশনে অনেক ভোটে কংগ্রেস পার্টি জিতে যায়, আর বেঙ্গল এলাকা থেকে জিতে কৃষক পার্টি। আর খুবই অপমানিত ভোটের দ্বারা হেরে যায় মুসলিম লীগ, আর তার লিডার ছিল মোহাম্মদ আলী জিন্না। এই ইলেকশনে হেরে যাওয়ার পর আগামী কয়েক বছর লাগাতার জিন্না এমন কিছু করে ফেলে যার কারণে তার জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় ধর্ম ব্যবসা বলতে পারি। আর তার এইগুলার কারণে 1944-এ তার জনপ্রিয়তা বেড়ে গিয়ে অনেকগুলা এলাকা কিন্তু তার আন্ডারে চলে আসে, যেমন বেঙ্গল প্রভিন্স, সিন্ধ প্রভিন্স, এই এলাকাগুলা, এবং পাঞ্জাব এলাকায়ও সে অনেক জনপ্রিয়তা পায়। তাহলে বন্ধুরা, এখন আমরা চলে আসি 1944 সালে। আমাদেরকে দেশ দিয়ে ব্রিটিশরা চলে যাবে, কিন্তু যেহেতু জিন্না এখন একজন লিডার হয়ে গেছে, তার অনেক জনপ্রিয়তা আছে, ব্রিটিশরা শুধু কংগ্রেসের হাতে দেশকে দিয়ে আসতে পারবে না। এর জন্য ওরা জিন্নার কথা ওদেরকে শুনতে হবে। আর জিন্নার কথা হলো হিন্দু মুসলমানরা একসাথে থাকতে পারবে না, দেশের দুই অংশ হতে হবে। এক পাশে থাকবে মুসলমানরা আর এক পাশে থাকবে হিন্দুরা। আর কংগ্রেসের কথা হলো না, আমরা সারা ভারতকে ইউনাইটেড ভারত বানাবো, সবাই একসাথে থাকবো। তাহলে এই জিন্নার একটু ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নেই। এই মোহাম্মদ আলী জিন্না কোনো এক সময় কংগ্রেসের একজন সদস্য ছিল। অনেক আগে, প্রায় 18 সালে, তার দাদা প্রেমজি ভাই ম্যাগজি থাক্কার, উনি হিন্দু ছিলেন, গুজরাতের কোন এক এলাকায় উনি বাস করতেন। হঠাৎ করে উনি মাছের ব্যবসা শুরু করে দেন। আর তখন কিন্তু জাত পাত উঁচু নিচু নিয়ে একটা সমস্যা ছিল হিন্দুদের মধ্যে। ওরা বলে যে এই আমাদের ধর্মে মাছ বিক্রি করা, ধরা, খাওয়া নিষেধ, এই ধরনের কিছু নিয়ে হাল্লাগুল্লা হওয়ার কারণে ওই মোহাম্মদ আলী জিন্নার দাদাকে ওরা ধর্ম ত্যাগ করতে বাধ্য করে। আর তখন তিনি এই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম স্বীকার করে সুন্দরভাবে জীবনযাপন করেন এবং তার মাছের ব্যবসা করেন। কিন্তু উনি মুসলমান হওয়ার পরও কিছু কিছু হিন্দুর ধর্মীয় জিনিস কাজ উনি করতে থাকেন, যেমন তুলসী গাছ। হিন্দু ধর্মের মধ্যে তুলসী গাছটি খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ, উনি এইটা পূজা করেন। এই ধরনের আরো কিছু বিভিন্ন জিনিস উনি পালন করেন। তাহলে আমরা চলে আসি আবার 1900 সালে। 1920 সালে এই মোহাম্মদ আলী জিন্না রাজনীতি ছেড়ে ইউকেতে যুক্তরাজ্যে চলে আসেন। এই যুক্তরাজ্যে এসে
উনি ল নিয়ে লেখাপড়া করেন। আর 1930 সালের পরে লেখাপড়া শেষ করে উনি ভারতে আবার ফেরত যান। আর তখন থেকেই সে শুরু করে দেয় এই দেশকে দুই ভাগ করবে, হিন্দুরা একসাথে থাকবে, মুসলমানরা একসাথে থাকবে। তাহলে বন্ধুরা আমরা চলে আসি 1946 সালের মার্চ মাসে। প্রথমেই বলেছিলাম যে ভারত স্বাধীন হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর তার মধ্যে একটা ছিল ক্লেমেন্ট অ্যাটলি। যুক্তরাজ্যে ইলেকশনের আগে উনি বলেছিলেন যে যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আমি ভারতকে স্বাধীন দিয়ে দেব। আর যেহেতু উনার দল জয় হয়ে যায়, উনি এই দেশের গভর্নমেন্ট হয়ে যান, উনার উপরে অনেক প্রেসার আসতে থাকে ক্যাবিনেটে যে তুমি বলেছিলে ভারতকে স্বাধীন দেবে, তাহলে এখন কি করতেছো। এই প্রেসার গুলার কারণে উনি উনার কিছু মন্ত্রী মিনিস্টারকে ডেকে ক্যাবিনেটে বলেন যাও তোমরা ভারতে যাও, গিয়ে ভারতকে স্বাধীন করার যে প্রসেসটা আছে এইগুলো কমপ্লিট করে শেষ করে চলে আসো। আর এইটাকে ভাইসরয় বলে একটা ব্যাপার আছে, এটা পুরোপুরি ভাবে বুঝাতে গেলে আমাদের আরেকটা ভিডিও করতে হবে। এর কারণে আমরা সহজভাবে বোঝার জন্য আমরা বলবো এই ভাইসরয় হচ্ছে ব্রিটিশদের একটি সংগঠন, যেখানে ব্রিটিশরা এই ভারতের আশয় বিষয়গুলো দেখাশোনা করতো, বা যাদের হাতে এই ভারতকে দেখাশোনার দায়িত্ব ছিল। এই মিটিং এ জিন্না অনেক হাল্লাগুল্লা করে, যেমন এই দেশ চালাতে যেই সদস্যরা থাকবে তাদের মধ্যে কিছু লোক মুসলমান হতে হবে, এবং এই মুসলমানরা কংগ্রেসের দলের হতে হবে না, এদেরকে আমার দলের মুসলিম লীগ দল থেকেই সিলেক্ট করা হতে হবে। এই ধরনের কিছু হাল্লাগুল্লা সে শুরু করে। তখন ব্রিটিশরা এই মিটিং এ বলে দেখো তোমরা পাগলামি করো না, যেই যেই এলাকায় মুসলিম লীগ বা জিন্নার কন্ট্রোলে আছে সেই এলাকাগুলো তুমি শাসন করো বা তোমার আন্ডারে তা, কিন্তু সেন্ট্রাল বা মেইন যে গভর্নমেন্ট সেটা কংগ্রেসের দলই হবে। আর জিন্না তোমার এলাকাগুলো তুমি কন্ট্রোল করবে, কিন্তু মেইন ডিসিশন গুলা এই সেন্ট্রাল গভর্নমেন্ট হবে। এই কথা শুনে জিন্না বলে ঠিক আছে, সুন্দর, আমি এটাতে একমত। সবাই এইটাতে রাজি হয়ে যায়। কিন্তু 1944 সালে জুলাই মাসে কংগ্রেস দলের পণ্ডিত জেই নেহরু পাবলিক সম্মেলন, আর এই সম্মেলনে উনি এইটা বলেন যে ঠিক আছে ব্রিটিশরা তো কিছু এলাকা জিন্নাকে দিয়েছে, মেইন গভর্নমেন্ট তো আমরাই, সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমরাই, আর যেহেতু আমরা মেইন গভর্নমেন্ট হব, ব্রিটিশরা যাওয়ার পর এই টুকটাক জিনিসগুলো আমরা আমাদের মতোই করে নেব। এই মন্তব্য শুনে জিন্না খেপে যায়, বলে হে তাহলে তো যখন ব্রিটিশরা চলে যাবে এই পণ্ডিত জেই নেহরু আমাকে এই পাওয়ার থেকে সরিয়ে দিবে, সে সবকিছু তার মতো করে নেবে যেহেতু সব পাওয়ার তাদের হাতে। আর তাই জুলাই মাসের 29 তারিখ এই মোহাম্মদ আলী জিন্না তার বাসায় একটা পাবলিক কনফারেন্স ডাকে, সব সাংবাদিকদেরকে ডেকে এনে তার তো মনোগতি ভালো নয়, ব্রিটিশে যাওয়ার পরেই সে আমাকে সরিয়ে দিবে, সবকিছু তার মতো করে নেবে, তার কথার আকৃতিতে আমি এইটাই বুঝতে পারছি। আর 30 জুলাই জিন্না সে একটা নিজেই ভাষণ দেয়, আর এই ভাষণে এইরকম কিছু বলে যে হে নেহরু তোমার দান্দা মান্দা আমি বুঝে গেছি, এইরকম এইসব, আর এর কারণে আমি 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা দিলাম, আমার দলের লোক এই দিন দাঙ্গা প্রসাদ শুরু করে দিবে, অনেক ভাঙচুর করা হবে, এইরকম একটা হুমকি দেয়। তবে এই ধরনের কিছু আমি করতে চাই না, কিন্তু তুমি যদি চাও তাহলে এইসবের জন্য আমার দল প্রস্তুত। আর এই ভাষণের পর কিছু পাগল ছাগল আছে না, যে আমার নেতা বলেছে এইটা আমার এটা করতে হবে, এখন নেতা যদি বলে যে না আকাশটা সবুজ, সে একবার কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখবে না আসলে কি আকাশটা সবুজ। এই ধরনের পাগল ছাগলরা একে অপরের উপর হামলা শুরু করে দেয়। যারা পাড়াপড়শি কোনো এক সময় বন্ধুর মতো চলাফেরা করেছিল তারা একজন আরেকজনের শত্রু হয়ে যায়, দাঙ্গা প্রসাদ শুরু হয়ে যায় চারদিকে। কলকাতাকে লাশের শহর বলে উপাধি দেওয়া হয়, আর খাস করে বেঙ্গল এলাকায় এইগুলা বেশি বেশি হতে থাকে। আর বেঙ্গল এলাকার নেতা বা লিডার তখন ছিলেন এইচ.এস. সুহরাওয়ার্দী, উনিও এইটা বন্ধ করতে তেমন কিছু করেন নাই, আর উনাকে পশ্চিমের ইতিহাস টাইটেল দিয়েছে ক্রুকড লিডার, মানে 2 নম্বরই দান্দা বান্দাবাজি একজন লিডার। এই বেঙ্গল এলাকার মানুষরা পাগল হয়ে যায়, লুটপাট চুরমার করতেই থাকে, একে অপরের সাথে লড়াই ঝগড়া মার খাট করতেই থাকে, বুঝে না বুঝে জেনে না জেনে এই বেঙ্গল এলাকার লোকেরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করতেই থাকে, কারণ আমার নেতা বলেছে। এই হাল্লাগুল্লা দেখে ব্রিটিশরা শান্ত করার জন্য আরেকটা মিটিং বসায়, কিন্তু সেই মিটিংও আবার নেহরু এবং জিন্নার মধ্যে সমস্যা হয়ে যায়। আর এই সমস্যার কারণ ছিল জিন্নার দল থেকে 5 জনকে মন্ত্রী বানানো হবে
এই পদে বসানো হবে, কিন্তু কাদেরকে বসানো হবে এইটা নিয়ে অনেক ঝগড়া ঝামেলা হয়েছিল তাদের মধ্যে। এইটা সম্বন্ধে কথা বলতে গেলে আমাদেরকে আরেকটা ভিডিও করতে হবে, তাই এইদিকে আমরা যাব না। শুধু বোঝার জন্য আমরা এতটুকুই বলবো যে এখানে বহুত বড় একটা সমস্যা হয়েছিল। তারপর অগস্ট মাসের 25 তারিখ 1946 সালে আরেকটা মিটিং হয়। ব্রিটিশরা বলে, দেখো আপাততের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা ঠিক করে নেই, আর এরা এইখানে বসে আস্তে আস্তে সবগুলা ঠিক করবে, তারপরে সুন্দরভাবে আমরা এগিয়ে যাব। আর তারপর 15 অক্টোবর 1946 সালে জিন্নাহ এই প্রস্তাব মেনে নেয়। নেওয়ার পর একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যবস্থা করা হয়। আর সেইখানে জিন্নাহর দল থেকে 5 জন মন্ত্রী নেওয়া হয়, আর যাদেরকে হেলথ, কমার্স, পার্লামেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের 5টি পদের মন্ত্রী বানানো হয়। কিন্তু জিন্নাহ নিজে ক্যাবিনেটে না বসে তার দল থেকে লিয়াকত আলী খানকেই বসিয়ে দেয়। তাহলে বন্ধুরা সবকিছু সুন্দরভাবে যাচ্ছিল। মুসলিম লীগের কিছু মন্ত্রী হয়েছে, কংগ্রেসের মন্ত্রী হয়েছে, একটা ইউনাইটেড ভারত হয়ে দেশটি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা আম পাবলিক, মন্ত্রী মিনিস্টাররা, জিন্নাহ, নেহরু সবাই বসে বসে খেতেছিল। আমরা আম পাবলিক সেই আগের মতোই হিন্দু মুসলমান নিয়ে কাটাকাটি মারামারি বন্ধ করিনি। খাস করে বেঙ্গল এলাকাতে এই মারামারির সংখ্যা বেড়ে যায়। এই হিন্দু মুসলিম নিয়ে নোয়াখালীতে বড় দ্বন্দ্ব হয়ে যায়, যেটাকে ঠিক করার জন্য মহাত্মা গান্ধী পায়ে হেঁটেছিলেন গ্রামের পর গ্রাম, কথা বলেছিলেন প্রতিটি মানুষের সাথে ঘরে ঘরে গিয়ে। আর এই নোয়াখালীর ঘটনা নিয়ে গান্ধীজিকে নিয়ে আমার একটা ভিডিও আছে প্রোফাইলে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আর এই নোয়াখালীতে হিন্দুদের উপরে আক্রমণ করার ফলে বিহারে মুসলমানদের উপরে হিন্দুরা আক্রমণ করে ফেলে। কিন্তু গান্ধীজি একা একজন মানুষ, কি করবে, কোন এলাকায় যাবে, কাদেরকে সান্ত্বনা দিবে? আর তারপর 1947 সালের সেই লাহোরের দাঙ্গা। তাহলে আমরা চলে আসি আবার যুক্তরাজ্যে। এইদিকে লেবার পার্টির উপরে অনেক প্রেশার আসছে। পাবলিক বলতে যে তুমি বলেছিলে এইরকম এইরকম দেশ স্বাধীন করে দিবে, তাহলে কি দিনের পর দিন তো দাঙ্গা প্রসাদ হতেই আছে। এই প্রেশারের কারণে ক্লেমেন্ট অ্যাটলি, লেবার পার্টির লিডার, একটা মিটিং বসান। আর সেই মিটিংয়ে গণ্যমান্য লর্ড লুইস মাউন্ট ব্যাটনকে নিয়ে আসেন। উনাকে বলেন, বাবা তুমি যাও, যেইভাবেই পারো আমাকে এখান থেকে মুক্তি দাও। এই ভারতীয়দেরকে তাদের স্বাধীনতা দিয়ে সুন্দর করে প্রসেসটা শেষ করে যেভাবে পারো এইটা শেষ করে ফিরে আসো, নয়তো আগামী ইলেকশনে আমাদের জিতা একেবারে মুশকিল হয়ে যাবে। লর্ড লুইস মাউন্ট ব্যাটন ভারতে আসেন, একের পর এক মিটিং করতে থাকেন। এই জিন্নাহ এবং নেহরু সমস্যা চলতেই থাকে। জিন্নাহ চায় আলাদা দেশ, নেহরু চান একসাথে, লুইস মাউন্ট ব্যাটন চাননি দেশের দুই টুকরো করতে, উনিও চেয়েছিলেন ইউনাইটেড ভারত। এই লুইস মাউন্ট ব্যাটন গান্ধীজিকে খুবই শ্রদ্ধা করত। এইদিকে মিটিং চলতেছে, অন্যদিকে স্বাভাবিক আমরা আম পাবলিকরা একে অপরকে একেবারে শেষ করে ফেলতেছি। এইসব দেখে কোনো এক পর্যায়ে গান্ধীজি নেহরুজিকে বলেন, দেখো তুমি কি দেশ চাও নাকি ক্ষমতা চাও? যদি দেশই চাও তাহলে ক্ষমতা জিন্নাহকে দিয়ে দাও। যে নেহরুজি কখনো গান্ধীজির কথার অবাধ্য হননি, সেই নেহরুজি আজকে বলেন, সবসময় তো আপনার কথা মেনে এসেছি, আপনার এই কথা আজকে আমি মানতে পারবো না। গান্ধীজি খামোশ হয়ে যান, ওনার কিছু করার নেই। এইসব নাটক দেখার পর লর্ড লুইস মাউন্ট ব্যাটন চলে আসেন যুক্তরাজ্যে। আসে উনার ক্যাবিনেটে বসে উনার সদস্যদেরকে নিয়ে একটা প্ল্যান তৈরি করেন কিভাবে ভারতকে স্বাধীনতা দিয়ে ওরা চলে আসতে পারে, কারণ ওদের হাতে সময় খুব কম। আর মে মাসের 2 তারিখ 1947 সালে এই লর্ড লুইস একটি প্ল্যান নিয়ে আসেন, যেটাকে বলা হতো ডিকি বার্ড প্ল্যান। আর এই প্ল্যানটা এইরকম ছিল যে ভারতের 3টি খণ্ড হবে, একটি হবে পাকিস্তান, একটি হবে ইন্ডিয়া, একটা হবে বেঙ্গল এবং প্রিন্সলি স্টেট যেগুলা ছিল। আর প্রিন্সলি স্টেট বন্ধুরা বোঝার জন্য আমরা সংক্ষিপ্ত করে বলবো, কিছু কিছু এলাকা ছিল যেগুলা মানে নিজেদের রাজা মহারাজার আন্ডারে তখনও ছিল। আর এই প্ল্যান মোতাবেক সবাইকে একটা অপশন দেওয়া হবে যে তারা কি ইন্ডিয়ার সাথে থাকবে নাকি তারা পাকিস্তানিদের সাথে থাকবে। আর তাদেরকে সময় দেওয়া হবে যারা যাদের সাথে থাকবে তাদের সাথে মিশে যাক এই এলাকায় চলে যাওয়ার জন্য। এইরকম সুন্দরভাবে একটা প্ল্যান তৈরি করে নিয়ে আসে ব্রিটিশরা। এই প্ল্যান দেখে জিন্নাহ বলে,
ঠিক আছে, এটা তো সুন্দর প্ল্যান। সব বাঙালিরা যাদের কালচার বাঙালির মতো, সব বাঙালিরা একসাথে থাকবে, তাদেরকে বেঙ্গলি বলা হবে। সব ইন্ডিয়ানরা, হিন্দুরা একসাথে থাকবে, তারা ইন্ডিয়া। আর সব মুসলমানরা চলে যাবে পাকিস্তানে যদি তারা চায়। জিন্না মেনে নেয়, লর্ড লুইস মাউন্টব্যাটেন খুশি হয়ে যান। কিন্তু পণ্ডিত জেই নেহরু বলেন, আমি এইটা মানি না। 3 খণ্ড হয়ে গেলে তো আমার কাছে ছোট্ট একটা অংশ থাকবে, আমি এই 3 খণ্ড মানি না। এইভাবে করলে তো দেশ খণ্ড খণ্ড হয়ে যাবে, তারপর যাদের যা ইচ্ছা তারা তাই করবে। এই নাটকের পর লর্ড লুইস কি করবেন, ভিপি মেননের সাথে যোগাযোগ করেন, বলেন যে এই দেখো প্ল্যান, এইখানে তো সব নাটকীয় হচ্ছে, আমি কিছুই করতে পারছি, কোনো দিকে আগাতে পারছি না, তুমি এইটাকে দেখে একটা কিছু করে দাও। এই ভিপি মেনন 6 ঘন্টার ভিতরে বসে এই প্ল্যানটাকে একটু টুইকটাক করে আবার প্রেজেন্ট করে দেয়। কিন্তু এই ভি মেননের 6 ঘন্টার কাহিনী বলতে হলে আমাদেরকে আরো একটা ভিডিও করতে হবে। তার জন্য আমরা সংক্ষিপ্ত করে বলি, এই 6 ঘন্টার ভিতরেই উনি একটা প্ল্যান তৈরি করে দেন, আর যার ফলেই সেই 2 অংশের পার্টিশন হয়। কিন্তু বন্ধুরা, এখানে শেষ হয়নি। তারপর এই পার্টিশন হয়, যেটাকে অ্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া 1947 বলা হয়, যেটা ব্রিটিশ রাজা সাইন করেন। আর এই অ্যাক্টের কারণেই আমরা ভারতীয়রা তখন স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে 2 দেশ হবে, ইন্ডিয়া পাকিস্তান। কিন্তু তার বর্ডার কোথায় হবে, কিভাবে বর্ডার দেওয়া হবে, এই বর্ডার কিভাবে হবে, এই লাইনটা, এই রেখাটা কোন দিকে যাবে, এইটার চেয়ারম্যান বানানো হয়েছিল রেডক্লিফ বলে একজন ব্যক্তিকে। আর সেই ব্যক্তি যে তার জীবনে ভারতে আসে নাই, বরঞ্চ ভারত কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেইটাও জানতো না। সে টেবিলের মধ্যে একটা ম্যাপ নিয়ে এই ম্যাপের মধ্যে বসে বসে রেখা টেনে দেয় ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার। আর সেই রেখা টানার কারণে আমরা আম পাবলিক বুঝে না বুঝে, জেনে না জেনে যা ঘটিয়েছি, কোনো এক সময় অন্য ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আসসালামু আলাইকুম।